আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনী রচনামূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, উদ্ভিদ প্রজনন আর উন্নত জাত উদ্ভাবনে। উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে আর উদ্ভিদের উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা বর্ণনা করতে বলছে। টিস্যু কালচার কি জিনিস এখন এটা বোঝা লাগবে প্রথমে। টিস্যু কালচার হচ্ছে এরকম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তুমি ছোট্ট একটা উদ্ভিদের অংশ নিলা, একটা টিস্যু বা একটা কোষ নিলা। ওই কোষটা অবশ্যই হইতে হবে বিভাজনক্ষম, জীবাণুমুক্ত। ওই অংশটা থেকে অনেকগুলা প্রসেস সম্পন্ন করব আমরা, যেটা তুমি ল্যাবরেটরিতে নিজে নিজে বসে সম্পন্ন করবা। এখন দেখো, গাছ উৎপন্ন করব। এই গাছ উৎপন্ন করা আমরা তো এরকমভাবে কল্পনা করতাম, মানে ছোট থেকে এই পর্যন্ত তো এইভাবেই কল্পনা করতাম তোমরা, যে একটা বীজ, ওই বীজটা মাটিতে বপন করব, শিকড় গজাবে, ওটা পরিচর্যা করার মাধ্যমে কিছু সময় পরে যে একটা চারা গাছ পাবো, তারপরে 1 বছর পরে যে হচ্ছে বড় একটা উদ্ভিদ পাবো, এরকম না ব্যাপারটা। কিন্তু তুমি এখন তোমার ল্যাবরেটরিতে বসে গাছের ছোট্ট একটা অংশ নিয়ে, ছোট্ট একটা পাতা বা পার্শ্বমুকুল, মূলাংশ বা পরাগরেণু, এরকম একটা ছোট্ট অংশ নিয়ে এরকম পুরো একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারতেছো। দেখো, প্রসেসটা হচ্ছে এই রকম। একটা গাছ থেকে এরকম একটা অংশ আমি নিলাম, ওইটা আমি আবাদ মাধ্যমে স্থাপন করলাম। আবাদ মাধ্যম মানে হচ্ছে এই ছোট্ট অংশটা তো বাইরে থেকে পুষ্টি নিতে পারবে না, ওকে আমি প্রয়োজনীয় সব পুষ্টি, সুক্রোজ, তারপর হচ্ছে তোমার ফাইটো হরমোন, তারপরে খনিজ লবণ, সব কিছু দিয়ে একটা মাধ্যম তৈরি করলাম। এগার এগার দিয়ে এটাকে জমাট বাঁধাইলাম একটা সুন্দর তাপমাত্রা দিয়ে। এই টিস্যুটাকে যখন দিলাম, তখন সে কি করলো, ক্যালাস তৈরি করলো বা টিস্যু মণ্ড তৈরি করলো। এই টিস্যু মণ্ডটা থেকে তারপর আমি অণুচারা তৈরি করলাম। এই যে অণুচারাটা, এখানে এখন শিকড় নেই, মূল গজাইতে হবে, মূল গজানোর মাধ্যমে স্থানান্তর করলাম। এরপরে এটা যখন শিকড়গুলো অনেক বড় হলো, গাছটা যখন আরেকটু বড় হলো, তখন আমি ওকে মাঠ পর্যায়ে স্থাপন করে দিলাম, মাটিতে স্থাপন করে দিলাম। এই প্রসেসটাই হচ্ছে টিস্যু কালচার। এখন এটাই বলছে যে টিস্যু কালচার পদ্ধতিতে তোমার উন্নত প্রজনন সম্পন্ন উদ্ভিদের প্রজনন বা উন্নত জাত তৈরি করতে পারবা, এই কথাটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, টিস্যু কালচারের মাধ্যমে আমরা চাইলে কিন্তু উন্নত জাত তৈরি করতে পারি। কিভাবে? ওই যে আমি যে অংশটা নিলাম, ওটা যদি তুমি উন্নত একটা উদ্ভিদ থেকে নাও, ধরো এরকম একটা আম গাছ থেকে তুমি ওই টিস্যুটা নিলা, যেই টিস্যুটা হচ্ছে তোমার আমগুলা অনেক বেশি মিষ্টি হয়, অনেক বেশি বড় আম হয়, সেক্ষেত্রে তোমার সুবিধা। ওইটা থেকে যদি তুমি প্রসেসের মাধ্যমে পুরো একটা গাছ তৈরি করতে পারো, সেক্ষেত্রে ওই উদ্ভিদটার ফলগুলা কেমন হবে, এরকম উন্নত বৈশিষ্ট্যের হবে, তাহলে তুমি উন্নত বৈশিষ্ট্য পাইলা। এরপরে চলো আমরা এই পয়েন্টগুলো পড়ি, আমরা আরেকটু সহজে বুঝতে পারবো। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে একই বৈশিষ্ট্যের অনেক চারা উৎপাদন করা যায়। তাহলে দেখো, তোমার এখানে ওই ফল ধরার জন্য বা গাছটা বড় হওয়ার জন্য কিন্তু অনেক সময় অপেক্ষা করা লাগতেছে না। তুমি একটা ছোট্ট অংশ থেকে ল্যাবরেটরিতেই খুব অল্প সময়ের ভিতরেই এই কাজগুলা হচ্ছে করে ফেলতে পারতেছো, মানে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারতেছো। কিন্তু এখানে হচ্ছে মানে খরচ বেশি হয়, কারণ দেখো, সৃষ্টিকর্তা আমাদেরকে প্রকৃতিতে যে জিনিসপাতিগুলো দিয়ে রাখছে উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদ নিজে নিজে ওগুলো নিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কিন্তু ওই এখন যে তুমি কৃত্রিমভাবে এগুলা দিবা, তখন তোমার হচ্ছে ওগুলা খরচ বেশি হবে, কিন্তু সময় কম লাগে। এখন একই বৈশিষ্ট্যের সবগুলা যে চারা তুমি তৈরি করবা, সবার বৈশিষ্ট্য একরকম হবে, একরকম অনেকগুলা চারা তৈরি করতে পারতেছো, তাহলে এটা তোমার জন্য সুবিধার যে ব্যাপার। সময় কম লাগতেছে, একরকম বৈশিষ্ট্যের অনেকগুলো চারা পাচ্ছ। এরপরে রোগ মুক্ত উদ্ভিদ তৈরি করতে পারতেছো। বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। এই যে ভাইরাস মুক্ত চারা, প্রকৃতিতে যদি থাকতো গাছটা, তাহলে তো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে ফেলতো। কিন্তু তুমি যেহেতু ওকে নিজের প্রোটেকশনের ভিতর রেখে ল্যাবেই কাজটা করতেছো, সেক্ষেত্রে তোমার কিন্তু এই ভাইরাস মুক্ত চারা আমরা পাইতে পারি বা রোগ মুক্ত চারা তৈরি করতে পারতেছি। তারপরে চলো কি বলছে, ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা এড়ানো যায়। ধরো শীতকাল, এখন এই উদ্ভিদটা এখানে হওয়ার কথা না, এই ঋতুতে এই উদ্ভিদটা এখানে হইতো না, কিন্তু তুমি টিস্যু কালচারের মাধ্যমে চাইলে হচ্ছে তৈরি করে ফেলতে পারবা ল্যাবের ভিতরে। তোমার তো এখানে ঋতু বা বাইরে থেকে কোন আবহাওয়া আছে, এটা তো হচ্ছে এখানে এফেক্ট ফেলতেছে না। তাহলে ঋতুভিত্তিক চারা তৈরি করার ওই যে সীমাবদ্ধতাটা, যে গ্রীষ্মকালে আমি এই ফলটা পাবো না বা শীতকালে আমি এই ফসলটা তৈরি করতে পারবো না, এরকম সমস্যা তোমার এখানে হবে না। এরপরে কম জায়গায় কম সময়ে বেশি চারা উৎপাদন করা যায়। কম জায়গা বলতে তুমি ল্যাবের ভিতর তৈরি করতেছো, তোমার কিছু কনিক্যাল ফ্লাক্স, কিছু টেস্ট টিউব, এগুলো হইলেই হয়ে যাবে। তাহলে এরকম অনেক অনেক গাছ তৈরি করতে চাচ্ছ, সেক্ষেত্রে কি তোমার এরকম ফসলের ক্ষেতের মতো করে মাটি আবাদ করে এরকম কষ্ট টষ্ট করে অনেক জায়গা বা অনেক জায়গার কি কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে কম জায়গায় তুমি কম সময়ে এতগুলা চারা তৈরি করতে পারতেছো, তাহলে কম সময়ে কম জায়গায় বেশি চারা উৎপাদন করা যায়। এই
ফলে হচ্ছে মজুদের সমস্যা এড়ানো যায়। যারা হচ্ছে এরকম করে চারা তৈরি করে, নার্সারি যারা করে, তারা কি করে দেখবা যে ওই মজুত করে রাখে, বা এই সিজনে এই চারাটা হবে না, ও হচ্ছে অনেক বেশি সংরক্ষণ করে রাখার একটা ঝামেলা, এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাইতে পারি। কি বলছে, মজুদের সমস্যা তখন হবে না, কারণ তুমি অল্প সময়ে অল্প জায়গায় বেশি চারা তৈরি করতে পারতেছো, তাহলে তোমার মজুত করে রাখার কোনো দরকার হচ্ছে না, তুমি তো চাইলেই তৈরি করতে পারতেছো। তারপরে বিলুপ্ত প্রায় উদ্ভিদ, ইয়েস, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এই উদ্ভিদটা ধরো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ও প্রকৃতিতে নিজে নিজে সার্ভাইভ করতে পারতেছে না, বা এই গাছটার চারা তৈরি হচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন তুমি ওই বিলুপ্ত প্রায় উদ্ভিদের ছোট্ট একটা অংশ নিয়ে অনেকগুলো এই উদ্ভিদ তৈরি করে ফেলো, তাহলে কি এই উদ্ভিদটা আর বিলুপ্ত হবে? হবে না। তাহলে এই যে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করতে পারতেছি আমরা কিভাবে? এই টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ করতে পারতেছি। যে সকল উদ্ভিদে যৌন জনন অনুপস্থিত, মানে হচ্ছে ওরা প্রজনন করতে ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে আবার প্রাকৃতিকভাবে জননের হার কম, ধরো মানে সার্ভাইভ করার ক্ষমতা কম বা অভিযোজন ক্ষমতা কম, সেক্ষেত্রে ওই উদ্ভিদগুলোকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে মানে অনেকগুলা চারা তৈরি করতে পারতেছি। তাহলে ওর যে প্রকৃতিতে ও যে সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে না, বা ওর যে বিলুপ্ত হয়ে যাওয়ার যে হারটা, ওটা কিন্তু কমে যাবে। কিভাবে কমবে? আমরা নিজেরা ল্যাবরেটরিতে এরকম অনেকগুলো উদ্ভিদ তৈরি করে যখন মাঠ পর্যায়ে স্থাপন করে দিব, সেক্ষেত্রে কি হবে, তোমার এই ঝামেলাটা হচ্ছে কম হবে, এই উদ্ভিদটার বিলুপ্ত হওয়ার যে সমস্যাটা ওইটা হচ্ছে কম। এরপরে কি বলছে দেখো তো, সিম্বিডিয়াম অর্কিডে টিস্যু কালচার সফলভাবে ব্যবহার করা যায়। এখন যে উদ্ভিদগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে, অথবা এরকম ধরতে পারো, আমরা বড় বড় জেট ইঞ্জিন বা রকেট চালানোর জন্য যে তেলগুলা ব্যবহার করি, ওই তেল আমরা পাই হচ্ছে তিমি মাছের তেল থেকে। এখন তুমি সমুদ্রের ভিতরে যাইলা, তিমি মাছের সাথে এরকম যুদ্ধমুদ্ধ করে ওই তেলটা আনতে গেলে তিমি মাছেরও সমস্যা, তোমারও সমস্যা। কেন এত সমস্যা করার তো দরকার নাই। আমরা কি করব, জোজোবা গাছ লাগাইতে পারি। এখন জোজোবা গাছ আবার প্রকৃতিতে এত বেশি হয় না, পাওয়া যায় না, সেক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে আমরা এই যে জোজোবা উদ্ভিদটা তৈরি করতে পারতেছি। তখন জোজোবা গাছ থেকে যে তেলটা আমরা নিলাম, ওই তেল থেকে আমরা ওই রকেট চালানোর মানে বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তিমি মাছের তেলের বিকল্প হিসেবে আমরা ওই জোজোবা গাছের তেলটা ব্যবহার করতে পারতেছি। এখন জোজোবা গাছও হচ্ছে রেয়ার, এই রেয়ার গাছটা আমরা সংখ্যা বৃদ্ধি করতে পারবো টিস্যু কালচারের মাধ্যমে। এরপরে কি বলছে, বীজ ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ তুমি নিতে পারো, মানে বীজ যে লাগবে, বীজ মাটিতে বপন করে যে পরিচর্যা করে তোমার তৈরি করা লাগবে, এরকম হইলে তো হবে না। মানে এরকম কনসেপ্ট এখানে না, আমরা টিস্যু কালচারে যে কোনো অংশ নিতে পারি। ধরো তুমি কোনো একটা পরাগরেণু, কোনো গাছের ছোট্ট একটা অংশ, এগুলো নিয়ে আমরা কিন্তু বড় একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারতেছি। তাহলে বীজ ছাড়া উদ্ভিদ তৈরি করতে পারতেছি, বীজ ছাড়া যে কোনো অংশ দিয়েও কিন্তু তুমি উদ্ভিদটা তৈরি করতে পারবা। এরপরে কি বলছে দেখো তো, মেরিস্টেম টিস্যু কালচার। এখানে কি কি আছে? মেরিস্টেম কালচারের মাধ্যমে এই যে তুমি যে কোনো উদ্ভিদের অল্প একটু শাখা নিতে পারো, ওর পাতার অংশ নিতে পারো, মূল নিতে পারো, এই অংশগুলা নিয়ে মেরিস্টেম কালচারের মাধ্যমে আমরা হচ্ছে মানে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। এখানে বীজ যে নেওয়া লাগবে এরকম কিন্তু কোনো কথা না। তারপরে আলু, ফুল, ফল গাছের রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। ওই যে রোগমুক্ত, এই পুরো প্রসেসটাই কিন্তু আমরা পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে করতেছি না, যার জন্য এখানে হচ্ছে তোমার বাইরে থেকে রোগ জীবাণু অ্যাটাক করার কোনো সম্ভাবনা নাই। কারণ বাইরে প্রাকৃতিক পরিবেশে যদি খোলামেলাভাবে ওই গাছটা বড় হইতে যেত, সেক্ষেত্রে তাকে হচ্ছে ভাইরাস আক্রমণ করতো, ব্যাকটেরিয়া আক্রমণ করতো। কিন্তু এইখানে আমরা যেগুলো উৎপাদন করতেছি ওদের কোনো মানে রোগমুক্ত চারা, এটা বলতে পারি আমরা। তারপরে কি বলছে, অর্থকারী ফসলের ব্যাপক চারা উৎপাদন করা যায়। আচ্ছা, অর্থকারী ফসল যেগুলো, এগুলাতে তো আমাদের ওই যে মানে বিক্রি করে বা বাইরের দেশে রপ্তানি করার মাধ্যমে অর্থ উপার্জন করা লাগবে। সেক্ষেত্রে এই যে অর্থকারী ফসলগুলা, এগুলা আমরা চারা অনেক বেশি পরিমাণে তৈরি করতে পারতেছি। সেক্ষেত্রে এটা টিস্যু কালচারের একটা সুবিধা, কারণ ও আমাদেরকে অল্প সময়ে অনেক বেশি চারা দিচ্ছে। এরপরে বাংলাদেশে কলা, বেল, কাঁঠাল, অর্কিড, লিলি ইত্যাদি চারা উৎপাদনে টিস্যু কালচার ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো জিনিস যে বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশেও এরকম চারা তৈরি হচ্ছে, বা আমরাও এই দিকে হচ্ছে সফল হচ্ছি। এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা দিক। টিস্যু কালচারের মাধ্যমে উন্নত মানের বেশি ফলনশীল চারা পাওয়া যায়। উন্নত মানের, দেখো আমরা কিন্তু চাইলেই ওদের মান উন্নত করতে পারি। কিভাবে? ওই যে উন্নত একটা মাতৃ উদ্ভিদ যদি তুমি সিলেক্ট করো, সেক্ষেত্রে ওই যে বাবু উদ্ভিদগুলো তুমি পাবা, ওরা সবাই উন্নত বৈশিষ্ট্যের হবে, বেশি ফলনশীল চারা। তুমি দেখবা কোন মাতৃ উদ্ভিদটাতে তোমার ফসলের ক্ষেত যদি থাকে, সেক্ষেত্রে তুমি দেখলেই বুঝবা যে আমার এই অংশের ফসলগুলো অনেক বেশি হয়, ভালো ফসল দেয়, আর এই অংশের ফসলগুলো কম দিচ্ছে। তাহলে
এই জায়গাটায় কি হবে, আমরা উন্নত মানের উন্নত ফলনশীল চারা তৈরি করতে পারতেছি। তাহলে এই যে দেখো টিস্যু কালচারের সুবিধাগুলো কিন্তু আমরা এখানে বুঝলাম। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, চলো আমরা 2 নম্বর প্রশ্নটায় যাই। টিস্যু কালচার তো বুঝতে পারলাম, এরপরে বলছে শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা। এতক্ষণ গেলেও টিস্যু কালচার, এখন কি আসছে দেখো তো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রক্রিয়া, যেটা হচ্ছে বায়োটেকনোলজির মাধ্যমে, মানে বায়োটেকনোলজির বদৌলতে আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইখানে কি হয়, তোমার জিনোম ট্রান্সফার করা হয়। একটা উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ জিন অন্য একটা উদ্ভিদের বা অন্য একটা প্রাণীতে ওই জিনটা তুমি দিয়ে দিলা, তাহলে ওই প্রাণীটার যে নতুন বৈশিষ্ট্যটা সমৃদ্ধ হইল, নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ওই জীবটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সজেনিক জীব। এই পুরো প্রসেসটাকে বলি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো পড়ি সামনের দিকে কি বলছে। শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ, এটার আরেকটা নাম কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটা নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এটার ভূমিকা অনেক বেশি। কি জন্য দেখো তো, এই প্রযুক্তির সাহায্যে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এখন ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসল মানে ফসলে তোমার কি হয়, পোকামাকড় বাইরে যেহেতু ফসল উৎপাদন করার ক্ষেত্রে যে কোনো পোকামাকড় আসে হচ্ছে অ্যাটাক করতে পারে, কিন্তু এইখানে আমরা এরকম ফসলের জাত তৈরি করতে পারি যে ফসলগুলোর তোমার হচ্ছে মানে পোকামাকড় অ্যাটাক করলেও এত বেশি ক্ষতি হয় না। কি বলছে দেখো তো, ব্যাসিলাস থুরিনজেনেসিস বা সংক্ষেপে বলা হচ্ছে তোমার বিটি, এই ব্যাকটেরিয়ার জিনটা শস্যের ভিতর আমরা প্রবেশ করাইছি। প্রবেশ করানোর মাধ্যমে কিছু উন্নত বৈশিষ্ট্য পাইছি, যেগুলা তোমার যে ফসলে প্রবেশ করাইছে ভুট্টাতে, বিটি কর্ন ওইটাকে আমরা বলতেছি, কারণ ব্যাসিলাস থুরিনজেনেসিস আর এই যে কর্নটা, তারপরে বিটি কটন এই যে তুলা গাছে যখন প্রবেশ করাইছে, সেক্ষেত্রে এই যে ইত্যাদি নামে আমরা এই উদ্ভিদগুলো তৈরি করছি। কিভাবে, ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়ার জিন এই খাদ্যগুলা বা এই ফসলের ভিতরে প্রবেশ করানোর মাধ্যমে আমরা উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ ফসল পাইছি। তাহলে এইখানে আমরা ওদেরকে কি বলতেছি, বিটি কর্ন বা বিটি কটন। এরপরে একইভাবে বিটি ভুট্টা, বিটি ধান এইগুলো উদ্ভাবন হয়েছে। বাংলাদেশে বর্তমানে বিটি কটন এবং বিটি বেগুন চাষ হচ্ছে। তাহলে বিটি যেইগুলোর নামে শুরুতে আছে ওদেরকে আমরা ওখানে কি ব্যবহার করছি, ব্যাসিলাস থুরিনজেনেসিস যে ব্যাকটেরিয়াগুলো ওদেরকে ব্যবহার করছি। ব্যাসিলাস থুরিনজেনেসিস এই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করে আমরা উন্নত জাতের যে ফসলগুলো তৈরি করছি ওদের সবার নামে শুরুতে কি করলাম, বিটি এরকম ওয়ার্ডগুলো দিলাম, মানে ব্যাসিলাস থুরিনজেনেসিস। এই ফসলগুলা আমি যে উন্নত জাত বলতেছি, কি উন্নত, কি করছি আমি এই যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করে, কাজটা কি করছি, কাজটা হচ্ছে তোমার পোকামাকড় যখন অ্যাটাক করবে, যেমন হচ্ছে মথ পোকা, গোবরে পোকা, এগুলো তো মাটিতেই থাকে। তুমি মাটিতে যখন ফসল চাষ করতেছো ওরা বের হয়ে চলেই আসতে পারে যে আমার মাটিতে এগুলো কি ফসল উৎপন্ন করতেছে, আমি একটু খেয়ে দেখি। তাহলে এরকম করে তোমার ফসলের ক্ষতি করতে পারে ওই পোকামাকড়গুলা। সেক্ষেত্রে এই যে আমি এই ব্যাকটেরিয়াটা যে ব্যবহার করলাম, এই ব্যাকটেরিয়াটা ব্যবহার করার কারণে এই যে লেপিডোপটেরা আর হচ্ছে তোমার কলিওপটেরা, এই যে লেপিডোপটেরা আর কলিওপটেরা, এই বর্গীয় যে পোকামাকড় আছে ওই পোকামাকড়গুলা এখন আর এই ফসলের কোনো ক্ষতি করতে পারে না। তাহলে দেখো এটা একটা উন্নত বৈশিষ্ট্যের কাজ করলাম না আমি, যে পোকামাকড় এখন আর আমার ফসলের ক্ষতি করতে পারে না, কত ভালো একটা কাজ। তাহলে লেপিডোপটেরা আর কেলিওপটেরা এই পোকাগুলা আমার ফসলের আর ক্ষতি করতে পারতেছে না, কারণ আমি ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়া দিয়ে এখানে হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ ফসল তৈরি করে ফেলছি। এরপরে কি বলছে দেখো তো, ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা যায়। এখানে দেখো কি আছে, যেমন ভাইরাল কোট প্রোটিন, এই যে কোট প্রোটিন জিন স্থানান্তরের মাধ্যমে টমেটোর মোজাইক ভাইরাস, এই যে টমেটোর মোজাইক ভাইরাস, আর এই দেখো টিও দিয়ে হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস, আর টিএমভি দিয়ে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, বুঝছো, টোবাকো মোজাইক ভাইরাস যেটা হচ্ছে পাটে হয়। এখন এই যে ভাইরাসগুলা, তারপরে হচ্ছে আরেকটা কি আছে, টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, তারপরে হচ্ছে এখানে হচ্ছে পাপায়া রেইন স্পট ভাইরাস। এই যে বিভিন্ন ধরনের ভাইরাসগুলা, এই ভাইরাসগুলো যদি আমার ফসলকে আক্রমণ করে সেক্ষেত্রে আমার ফসল ক্ষতিগ্রস্ত হবে। আমার হচ্ছে মানে ব্যবসার ক্ষেত্রে যদি তুমি এই ফসলগুলো ব্যবহার করো সেক্ষেত্রেও ক্ষতি হবে। তাহলে এই ভাইরাস প্রতিরোধী ফসল আমরা তৈরি করব কিভাবে, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তাহলে
এই যে কোনটা কোথায় কাজ করে বা কোন জায়গাটার ক্ষতি করে এটা মানে জানা লাগবে। টমেটো মোজাইক ভাইরাস টমেটোতে আক্রমণ করে। টোবাকো মোজাইক ভাইরাস এটা হচ্ছে পেঁপে। তারপরে টোবাকো মাইল্ড গ্রিন যেটা, এটা হচ্ছে তোমার এটা কোন জায়গায় কাজ করে, এই তো এরকমই ফসলে। আর রিং স্পট যেটা, এটা হচ্ছে পেঁপেতে, পেঁপের রিং স্পট। এরকম যে মানে বিভিন্ন ফসলে বিভিন্ন ভাইরাস হচ্ছে তোমার আক্রমণ করতেছে। তাহলে এই জায়গার কাজগুলা এই ভাইরাসের আক্রমণ থেকে আমরা ওই তোমার ফসলগুলোকে বাঁচাইতে পারি কিভাবে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এরপরে পরের প্যারাটা কি বলছে দেখো তো, জিনগত পরিবর্তনে মাধ্যমে আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীল উদ্ভিদ তৈরি করা গেছে। মানে তুমি যদি কীটনাশক ব্যবহার করো সেক্ষেত্রে আমরা কি দেখি, কীটগুলাকে তো নাশ করেই, এর সাথে সাথে তোমার হচ্ছে উদ্ভিদেরও ক্ষতি হয়। এই যে কীটনাশক ব্যবহার করতেছি, কীটনাশক ব্যবহারের ফলে উদ্ভিদগুলোর যাতে ক্ষতি না হয় এরকম উদ্ভিদের জাত তৈরি করা হয়েছে। এক ধরনের ব্যাকটেরিয়া থেকে বিজ্ঞানীরা আগাছানাশক সহিংসু জিন টমেটোতে স্থানান্তর করে আগাছানাশক সহিংসু টমেটোর জাত তৈরি করতে সক্ষম হয়েছে। একইভাবে আমরা সয়াবিন, ভুট্টা, তুলা, তারপরে ক্যানোলা ইত্যাদি আগাছানাশক সহিংসু জাত উদ্ভাবন করছি, যেগুলা কি করতেছে, তুমি আগাছানাশক ব্যবহার করতেছো, আগাছাগুলোকে ধ্বংস করার সাথে সাথে তোমার ফসলেরও ক্ষতি করতেছে। কিন্তু এখন যে উন্নত জাতটা আমরা ব্যবহার করছি, এই মানে উন্নত যে বৈশিষ্ট্য সমৃদ্ধ ফসল যে তৈরি করছি, ওইখানে আবার আগাছানাশক ব্যবহার করলে কিছু হচ্ছে না, মানে আমার ফসলগুলোর কোনো ক্ষতি হচ্ছে না। এরপরে তুমি আরও কি করতে পারো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো যায়। মানে তুমি একটা ফসলের ভিতর অনেকগুলো বৈশিষ্ট্য প্রবেশ করাতে পারো। তাহলে এটা তোমার যখন ব্যবসার ক্ষেত্রে তুমি এই ফসলগুলো ব্যবহার করবা, সেক্ষেত্রে কিন্তু তুমি সুবিধা পাচ্ছ। অনেকগুলা উন্নত বৈশিষ্ট্য যদি একটা ফসলের ভিতর থাকে, সেক্ষেত্রে মানে ব্যবসার বাজারে হচ্ছে অনেক বেশি ডিমান্ডেবল হবে ওই ফসলটা। এখন বাণিজ্যিকভাবে এরকম ট্রান্সজেনিক উদ্ভিদ এখন সহজলভ্য হয়ে গেছে, কারণ এই কাজটা এখন আমরা অনেক বেশি বেশি করতেছি। তারপরে তুমি হচ্ছে ধানের ভিতরে তুমি হচ্ছে ভিটামিন এ দিয়ে দিলা, এখন ওই ধানটা খাইলে শিশুদের ভিটামিন এ এর অভাবটা দূর হয়ে যাচ্ছে। আবার ওই ধান গাছটা মনে করো তোমার ফসলটা বন্যায় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, ওর শিকড়গুলা নষ্ট হয়ে যাচ্ছে। এখন তুমি বন্যা প্রতিরোধী ফসল তৈরি করলা, যার ফলে হচ্ছে ওরা বন্যাতেও হচ্ছে বেঁচে থাকতে পারতেছে, অথবা লবণাক্ত মাটিতেও তুমি তৈরি করতে পারতেছো। এরকম উন্নত বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি। তারপরে কি বলছে দেখো তো, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো যায় বাণিজ্যিকভাবে, এটা তো বললাম। এরপরে কোথা থেকে বলবো, জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা হয়েছে। যেমন ধানে ভিটামিন এ দেওয়া হয়েছে, এখন তুমি যদি ওই ধানটা খাও তোমার ওই যে ভিটামিন এ এর অভাব দূর হয়ে যাবে। বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। ধানে লৌহ বা আয়রন যোগ করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। ওই আয়রন আর মানে আয়রন সমৃদ্ধ ফসলও যদি তৈরি হয়, সেক্ষেত্রে তোমার ওই যে রক্ত শূন্যতার সমস্যাটা হবে না। যদি ধানের ভিতরেই আমরা এই জিনটা দিয়ে দিতে পারি, তাহলে তুমি ভাত খাওয়ার সাথে সাথে তুমি শর্করাও পাচ্ছ, তারপরে তুমি আয়রনটাও পেয়ে যাচ্ছ, ভিটামিন এও পাচ্ছ। তাহলে ভালো না, উন্নত বৈশিষ্ট্য। এই কাজগুলো আমরা অবশ্যই করব মানব কল্যাণের জন্য, মানুষের যে উপকার হবে এই জন্য হচ্ছে কাজগুলো করব। এরপরে কি বলছে, লবণাক্ততা, এই যে লবণাক্ততা এবং খরা সহনশীল। খরা মানে হচ্ছে পানির অনেক অভাব, অথবা মাটিতে যদি অনেক বেশি লবণ থাকে, সেক্ষেত্রে যে উদ্ভিদগুলো উঠতে পারতো না বা ক্ষতি হইতো, ওই উদ্ভিদগুলার এখন হচ্ছে ওরা কোনো সমস্যা হচ্ছে না, ওরা হচ্ছে মানে বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতেছে। তাহলে এরকম জিনগুলা ট্রান্সফার করার মাধ্যমে আমরা উন্নত বৈশিষ্ট্যের যে ফসলগুলা পাচ্ছি, ওই ফসলগুলোকে আমরা বলবো হচ্ছে কি বলবো, ট্রান্সজেনিক উদ্ভিদ বলবো, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধা আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে। তাহলে এই যে সুবিধাগুলো, এগুলাই হচ্ছে আমরা এখানে পাচ্ছি। টিস্যু কালচারের মাধ্যমে আমরা এই শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার বা রিকম্বিনেন্ট ডিএনএ, টিস্যু কালচার তো হচ্ছে আরেকটা প্রক্রিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটার মাধ্যমে আমরা উন্নত শস্য তৈরি করতে পারলাম। তাহলে আশা করি বুঝতে পারছি। বর্ণনামূলক প্রশ্ন অনেক কথা তুমি চাইলে ইনক্লুড করতে পারো, কিন্তু মেইন জিনিসগুলো কি, আমরা হচ্ছে মানব কল্যাণের ভিত্তিতে, মানে মানব কল্যাণের জন্য উন্নত কিছু বৈশিষ্ট্য একটা জীব থেকে এনে আরেকটা জীবের ভিতর ট্রান্সফার করে দিব। কি কি উন্নত বৈশিষ্ট্য, এটা ইতিহাস ঘাটলেই আমরা দেখতে পাই, এত কিছু আবিষ্কার হয়েছে বা আবিষ্কারের চেষ্টা চলতেছে। এই কথাবার্তাগুলো এখানে আমরা দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো, সহজ কিন্তু ইন্টারেস্টিংও ব্যাপারটা। তাহলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।